শুভেচ্ছা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের ডিজিটাল ভিউজে। সঙ্গে আছি আমি আল-আমিন দেওয়ান। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রির যে সংগঠন আছে, মোবাইল ফোন অপারেটরগুলোর অ্যামটপের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার, অবসরপ্রাপ্ত। তিনি এই সেক্টরে 1 দশকেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন। তিনি দেশের মোবাইল ফোন অপারেটরদের যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে বিটিআরসি, তিনি সেখানেও কাজ করেছেন। আমাদের সঙ্গে আরেকজন আছেন যিনি ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদি। রাশেদ মেহেদি এই ডাক ও টেলিযোগাযোগ খাতে তার সাংবাদিকতার যেই সময়, তিনি 20 বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাদের। প্রথম প্রশ্নই আপনার কাছে, আমাদের দেশে এই 30 বছরেরও সময় ধরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি হয়েছে, এখনও আমরা সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। আমরা শুনি যে সেবার মান ভালো নয়, আরও ভালো হতে পারত। এই প্রশ্ন থেকে আমরা এই উত্তর কবে শুনবো যে মোবাইল ফোন সেবার মান, গ্রাহকরা ভালো মান পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ভিউজ বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সো আপনার কোশ্চেনে যদি আমরা ফেরত যাই, তাহলে আমি বলতে চাই যে আসলে মোবাইল সেবার মান, এটা যে কোনো সেক্টরের একটা সেবার মান, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়েই যায়। কখনোই কোনো সেবার মান শতভাগ আসলে প্রদান করা সম্ভব হয় না, অথবা মানে গ্রাহকরাও শতভাগ সন্তুষ্ট হয় না। সো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি যে আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা আমাদের দেশে প্রায় 25 বছরের চেয়েও অধিক সময় যাবৎ তার একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা টেকনোলজি, যখন যে টেকনোলজি গ্লোবালি ইনভলভ হয় বা অবমুক্ত হয়, সেই ধরনের টেকনোলজিগুলোও কিন্তু আমরা মানুষের কাছে আনার চেষ্টা করেছি। একটা জিনিস এখানে বিবেচ্য যে আসলে আমাদের দেশে যে পরিস্থিতিতে, যে বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে নেটওয়ার্ক অপারেটররা আসলে অপারেট করে, এখানে দুটো জিনিস দেখতে হবে যে আমরা আসলে অপারেটররা কত বিনিয়োগ করেছে এবং একই সাথে এই বিনিয়োগের বিপরীতে রিটার্নের অবস্থাটা। আমরা যদি দেখি যে দেশের দুটি অপারেটর প্রফিটের ভিতরে আছে, একটি অপারেটর এখনও প্রফিট করতে পারেনি, আর দেশীয় অপারেটর তাদের অবস্থা আরও একটু নাজুক। সো এরকম একটা পরিস্থিতিতে যেখানে আসলে আমাদের প্রতিজন ব্যবহারকারী 135 থেকে 140 টাকা গড়ে ব্যবহার করে। সো এরকম একটা পরিস্থিতিতে আসলে নেটওয়ার্কের যে মান আমরা প্রদান করতে চাই, সেই জায়গাটাতে আসলে বিনিয়োগের দিক থেকে একটা মানে সেটব্যাক থাকে। এছাড়াও এই নেটওয়ার্কের মান উন্নয়নের জন্য আপনারা জানেন যে যে সমস্ত জায়গায় আমাদের টাওয়ার স্থাপনের যে বিষয়টা থাকে, আমাদের ফাইবারের যে বিস্তৃতির যে বিষয়টা থাকে, এই বিষয়গুলো আসলে মোবাইল ফোন অপারেটরদের হাতে এখন নেই। বিগত প্রায় 7-8 বছর যাবৎ এগুলো পৃথক লাইসেন্সের মাধ্যমে এগুলো করা হয়, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় টাওয়ার আমরা স্থাপন করতে পারছি না, প্রয়োজনীয় ফাইবার আমরা পাচ্ছি না। তো এই সমস্ত সব কিছুর একটা যোগফল হিসাবে আমরা যেহেতু এনএস অপারেটর, গ্রাহক আমাদের সেবার যে ত্রুটি বিচ্যুতিগুলো দেখছে, সেটা শুধু আমাদের ঘাড়েই আসলে বর্তাচ্ছে। রাশেদ মেহেদি, আপনার কাছে জানতে চাই, আজকে অ্যামটপ মহাসচিব মোবাইল ফোন অপারেটরদের পক্ষে যিনি বলেন, যে সংগঠন আছেন, উনি বললেন, যেসব কারণ বললেন, নানা প্রতিবন্ধকতার কথা বললেন, আপনি এইসব বিষয়ের সাথে কি একমত বা এগুলো কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জুলফিকার ভাই দীর্ঘদিন কাজ করছেন, উনি রেগুলেটরে ছিলেন, তারপরে আবার এখন মোবাইল অপারেটরতে যারা আসলে সেবা দেয় তাদের সঙ্গে কাজ করছেন, ফলে ওনার এক্সপিরিয়েন্সটা অনেক, দুই দিক থেকেই দেখেছেন। উনি রেগুলেটরের ভেতর থেকে দেখেছেন, আবার বাইরে থেকেও দেখছেন। অতএব উনি যা বলেছেন ঠিকই বলেছেন, একদম আমি তার সঙ্গে একমত, আমি দ্বিমত করছি না। কিন্তু তার সঙ্গে আমি একটু যোগ করব যে আসলে যেটা হয়েছে, আমার মনে হয় সরকারের সঠিক নীতি না থাকার কারণেই, অর্থাৎ যে রেগুলেটরি স্ট্রাকচারটা আমাদের আছে সেটা সঠিকভাবে না থাকার কারণে আমাদের এই সার্ভিসটা আমরা আপ করতে পারছি না। আমি একটু উদাহরণ দিই। 2G থেকে যখন আমরা 3Gতে যাওয়া কথা শুরু হলো, সেই 2003 সালে কিন্তু শ্রীলঙ্কা এখানে চলে গেছে, আমাদের প্রতিবেশী দেশ, এবং তাদের অর্থনীতি আমার চেয়ে খুব বেশি ভালো না, বাট তারা কিন্তু ওই সময় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে থেকেছে। আমরা 3Gতে কখন গেলাম? 2013 সালে, যখন অলরেডি 3G নাই, যখন 4G আসবে, চলে এসছে।
সেই সময় গেলাম, এবং ওই সময় আসলে 3Gর কিন্তু বিজনেস কেসও ছিল না। সেই সময় আমরা একটা বড় বিনিয়োগ চাপিয়ে দিলাম মোবাইল অপারেটরদের উপরে, এবং একটা বড় টাকা দিয়ে তাদের কিনতে হয়েছে। উনি 3Gর বিজনেস কেস শুরু করার আগেই তাকে আবার 4G দেওয়া হয়েছে, কারণ সরকারের কমিটমেন্ট 4G আনতেই হবে, তো আসলে আনতে হবে, না এনে তো উপায় নেই। তো উনি 3Gর আসলে কিন্তু ব্যবসায়ী করতে পারলেন না। এই যে লসটা হলো, এটা কার জন্য? তাহলে কেন 2003 সাল থেকে কি 2013 সাল পর্যন্ত বাংলাদেশের সরকার ছিল না, বিটিআরসি ছিল না? তাহলে তারা পলিসি নিতে পারেন না কেন? দোষটা কার? দোষটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের, যে আমরা আসলে টেকনোলজির সঙ্গে ডেভেলপ করে যে এগিয়ে যাব, আমাদের ন্যাশনাল লিডাররা সেই জায়গায় ছিলেন না, সেই কারণে সমস্যাটা হয়েছে। আমি কোনো স্পেসিফিক সরকারের কথা বলছি না, যারাই সরকারে ছিলেন তারাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। তাদের নিজেদের পলিটিক্যাল অনেকগুলো চিন্তার মধ্যে আসলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আবার রাষ্ট্রের এই মুহূর্তে উন্নয়নের সঙ্গে টেলিযোগাযোগ খাতের উন্নয়নটা একটা পূর্ব শর্তটা তারা মনে করেন নাই, এই কারণে সমস্যাটা হয়েছে। আপনি দেখেন যখন 4Gতে আসলেন, 4Gতে আপনার আইডিয়াল স্পেকট্রাম কোনটা ইউজ করবেন? আপনি দেখেন যে 1800, 850, 900 যদি 4Gতে ইউজ করা হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট সার্ভিস। আমরা এখন 1800 আর 2100তে করছে, 2600 কিন্তু খুব বেশি রোল আউট হয় নাই। তাহলে আপনি 1800 সঙ্গে 2100 পার্সিয়ালি দিয়ে তো আইডিয়াল 4G পাবেন না। আপনি 750 মেগাহার্টজ খুবই চমৎকার 4Gর জন্য, সেখানে আমরা একটা বড় অংশের ফ্রিকোয়েন্সি কোনো একটা আইএসপিকে কোনো এক সময় দিয়েছিলাম, সেটা এখন উদ্ধার করতে পারি নাই। কিছু অংশ একটা টেলিটকের কাছে দেওয়া আছে, তারাও এটা আসলে কোনো ইউজ কেস নাই। এই যে রাষ্ট্রীয় সম্পদ রেডিও স্পেকট্রাম, সেটার যে মিস ইউজ, সেটার যেরকম ব্যবহার মানে ব্যবহৃত না হয়ে পড়ে আছে, একটা চমৎকার উর্বর জমি যেটাকে আমরা ব্যবহার করতে পারি, যে সমস্ত অপারেটর এটা ব্যবহার করে সার্ভিসটাকে ইনশিওর করতে পারতেন, তাদেরকে না দিয়ে যারা আসলে এটার কোনো ইউজ কেস নেই তাদেরকে আমরা দিয়ে রেখেছি। স্পেকট্রাম নিয়ে আলোচনায় আসবো, আমি আপনার কাছে একটু আমি বলি কোয়ালিটি অফ সার্ভিসটা ডিপেন্ড করে কোথায়, আপনাকে বলছি। তাহলে যদি উনি ওনার প্রথম যে কাঁচামাল স্পেকট্রামটা হচ্ছে মোবাইল টেলিকম সবার র ম্যাটেরিয়ালস, সেই র ম্যাটেরিয়ালস উনি যদি পর্যাপ্তভাবে না পান, এবং সেটা যদি তাকে ওইখানে যদি একটা বড় বিনিয়োগ করে ফেলতে হয়, তাহলে উনি আসলে ওই যে আরপুর কথা বলছেন, ওইখানে বিনিয়োগটা কম হলে তো ওনার আরপুতে অনেক সাশ্রয় হতো, সেইটার সমস্যা, মূল সমস্যাটা হলো এখানে। তারপরে যেটা হয়েছে পলিসি লেভেলে, আপনি যখনই দেখতেছেন যে আপনার সারা দেশে ফাইবার অপটিক্যাল কেবল মোটামুটি ডিপ্লয় করা হয়ে গেছে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু চলে গেছে, তাহলে এই ফাইবারাইজেশন কীভাবে নিশ্চিত হবে? নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়েছে, সেটা এনটিটিএন কোম্পানি দিয়ে হোক, যেভাবে হোক হয়েছে, কিন্তু সেই নেটওয়ার্কের কেন ম্যাক্সিমাম ইউটিলাইজটা হচ্ছে না, সেই জায়গাটা দিতে হবে। বিটিসিএলের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করলেন, সেটার আপ টাইম এখন এত কম কেন? সেই সেবাটা আসলে কতটুকু মোবাইল অপারেটরদের কাছে কার্যকর হচ্ছে, সেটা নিশ্চিত করবে কিন্তু রেগুলেটর, সেটা নিশ্চিত করে পলিসি মেকাররা, সেই জায়গাটা আমাদের ঘাটতি আছে। একই সঙ্গে যেটা বললেন টাওয়ার, আপনি নেটওয়ার্ক বসাবেন, সাইট বসাতে পারছে না, একটা বড় ধরনের ভীতি আছে রেডিয়েশন দিয়ে, অমূলক ভয়, সেই ভয়টা দূর করবে কে? এটা গভর্নমেন্টের একটা সমন্বিত ক্যাম্পেইন দরকার। আজকে ঢাকার দেখেন পেরিফেরিগুলোতে, কিন্তু ধরেন ঢাকার ভেতরে আমি বলছি, ঢাকার এই সেন্টারে আপনি ভালো নেটওয়ার্ক পান, কিন্তু আপনি যান উত্তরখানে যান, দক্ষিণখানে যান, যাত্রাবাড়ি যান, গাজীপুরের যান, আপনি 4G সহজে পাবেন না, সব অপারেটর পাবেন না, দুই একটা পেতে পারেন। এর কারণটা আপনি টাওয়ার নাই, সাইট নাই। এখন যে টাওয়ার কোম্পানিগুলো আছে, তারাও একই সমস্যায় ভুগতেছে, নানান ধরনের সমস্যা এই টাওয়ার বসানো নেই। কেউ চায় অনেক টাকা, যেগুলো হাউজিং কোম্পানি আছে তারা এমন টাকা চায় যে আসলে তারা মনে করে ওদের একটা বিশাল কোটি টাকার ব্যবসা, এখানে কোটি টাকার নিচে ভাড়া নেওয়া যাবে না। গভর্নমেন্টকে এখানে আগে আসতে হবে, সেই সাইটগুলো কীভাবে বসাবেন সেই জায়গাগুলো আপনাকে করে দিতে হবে। আমরা কোনো জায়গায় দেখছি ডিসিরা বাধা দেয় যে ডিসি অফিসের উপর করা যাবে না, আরে কি মুশকিল, আপনি তো ইনশিওর করবেন, আপনি বাধা দিচ্ছেন। এই জায়গাগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি কোয়ালিটি অফ সার্ভিসের জন্য যদি শুধুমাত্র অপারেটরদেরকে ধরেন, তাহলে ওটা কোনোদিনই হবে না। একই ডিসকাশন আমরা ঘুরে ফিরেই করছি, ইভেন পলিসি মেকার যারা আছেন তারাও কথা বলতেছেন, কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে আজকেও আমরা সেই আলোচনায় বসছি, এত বছরও কিন্তু প্রবলেমটা সমাধান হয় নাই, সেই একই আলোচনা আমরা করছি। হ্যাঁ, সমাধান না হওয়ার কারণটা হচ্ছে যে কখনোই একটা উপর দৃষ্টিকোণ থেকে হয়নি। আমি বলি, যেমন যখন 99-এ যখন আপনার প্রথম বাংলাদেশে টেলিকম ন্যাশনাল টেলিকম পলিসি হলো, যার বেসিসে 2001 সালে টেলিকম অ্যাক্ট হয়েছিল, এটা কিন্তু একটা ধারাবাহিকতা ছিল। আপনি দেখেন এরপরে যে সরকারগুলো আসছে, টেলিকম অ্যাক্টে কোথায় সংশোধন আনা হয়েছে? বিটিআরসির ক্ষমতা ব্যুরোক্রেসির কাছে নিতে হবে। নট গুড ইন্টেনশন, ইট ইজ এ ভেরি ব্যাড ইন্টেনশন ইট ওয়াজ। সেটার কিন্তু ফল আমরা ভোগ করছি, যে আসলে বিটিআরসি আগে সহজে যে কাজটা করে দিত, একটা ছোট্ট প্যাকেজের মধ্যে নিতে গিয়ে তাদের বসে থাকতে হয়েছে। ওনারা যদি এই সমস্ত কাজই করতে না পারেন, মিনিস্ট্রির কাছে দৌড়ে তাদের সার্ভিস দেবেন কখন? 2 নম্বর গেল, যখন আপনার এখন দেখেন, এখন যখন আপনি একটা ভালো পলিসি চেঞ্জ করার কথা বলছেন, আগে তো আপনি ন্যাশনাল টেলিকম পলিসি চেঞ্জ করবেন, তারপরে অ্যাক্টে যাবেন, তারপরে আপনার নেটওয়ার্ক লাইসেন্সিং আসতে পারেন। কিন্তু আমি শুরু করলাম নিচ থেকে। ওকে, আমি পলিসি তাহলে আপনি বলি যে এই যে আমাদের ভুল চিন্তাগুলো হয়, আপনি যদি ওটা ঠিক আবার পরে যারা আসবে তারা কি টেলিকম পলিসি চেঞ্জ করার সময় আবার চেঞ্জ করবে? তাহলে বিনিয়োগকারীরা স্ট্যাবিলিটি পাবে কোথায়? তাদের আস্থার জায়গাটা কই হবে, যে আমি কতবার কীভাবে হবে? আমাদের পুরো রেগুলেটরি স্ট্রাকচার এবং ট্যাক্সেশন যে স্ট্রাকচারটা, সেটাকে স্টেবল হতে হবে।
এটাকে আপনার একটা কনসিস্টেন্ট জায়গায় নিতে হবে, এটাকে কোনোভাবেই আপনি অস্থিতিশীল রেখে বিনিয়োগকারীদের আস্থা পাবেন না। আমাদের দেশে বছর পর বছর এখন এফডিআই আসছে না, কারণটা কি? কারণ বিনিয়োগকারীরা আমাদের রেগুলেটরি ইয়েতে আস্থা পায় না, সোজা হিসাব।